আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা কোরিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা যার নাম দ্য ট্রাফিকার্স। তো সিনেমাটা আসলে প্রচণ্ড রকমের আর রেটেড, অনেক রক্তারক্তি আর কাটাকাটির সিন দিয়ে ভর্তি। তবে এই গল্পের শেষে যে টুইস্টটা দেয়া হয়েছে সেটা একদম আনপ্রেডিক্টেবল। তো এই গল্পে কি ভালোর বিরুদ্ধে খারাপ জিতে যাবে, নাকি অ্যাজ অলওয়েজ খারাপের বিরুদ্ধে ভালো? তো চলুন জেনে আসা যাক আসলে কে জেতে। তবে গল্পের শেষে গিয়ে আপনারা যাই কিছু ভাবুন না কেন, তার সব কিছুই বদলে যেতে চলেছে। তো চলুন গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক। আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমরা রক্তাক্ত একজন নগ্ন লোককে একটা জাহাজের ডেকের উপরে দৌড়াতে দেখি। সেই লোকটির পেছনে আরও বেশ কয়েকজন লোক ধাওয়া করেছিল, আর লোকটি তাদের থেকে প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল। এই লোকটির পেছনে যারা ছিল তারা আসলে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেবার একটা গ্রুপ ছিল, আর সেই লোকগুলো এই আহত লোকটির শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে বিক্রি করার চেষ্টা করছিল। লোকটি ডেকের উপরে রক্তমাখা অবস্থায় আসার কারণে ডেকের উপরে ততক্ষণে পুলিশও এসে পৌঁছে গিয়েছিল। এখন সেই হিউম্যান ট্রাফিকার্স গ্রুপের লোকজন বুঝে যায় যে এই লোকটি এখন তাদের পুরো গ্রুপকে ধরিয়ে দিতে পারে, আর সেই জন্য তাদের মাঝের একজন লোক সেই আহত লোকটিকে ধাক্কা দিয়ে একসাথে জাহাজ থেকে লাফ দিয়ে পড়ে যায়। আসলে সেই মানব পাচারকারী গ্রুপের লোকটি নিজেদের গ্রুপকে বাঁচানোর জন্য নিজের জীবনই কুরবানি করে দিল। এখানে এই মানব পাচারকারী গ্রুপের প্রধান মিস্টার ইয়াংকেও দেখানো হয়। এরপর সিন শিফট হয়ে সোজা 3 বছর পরে চলে আসে, আর আমাদেরকে এখন একটা এয়ারপোর্টের কাস্টমস চেকিংসের ব্যাপারগুলো দেখানো হয়। আর এই এয়ারপোর্টে ছিল মিস্টার ইয়ং। এখানে আবার একটা মেয়েকে কাউন্টারে দেখেই ইয়ংয়ের খুব পছন্দ হয়ে যায়। মেয়েটি এয়ারপোর্টের টিকিট কাউন্টারে কাজ করত। ইয়ং সরাসরি সেই মেয়েটির কাছে গিয়ে তাকে কফি খাবার জন্য অফার করে, কিন্তু মেয়েটি একদমই ইয়ংকে পাত্তাই দেয় না। মেয়েটির নাম ছিল ইউরিকো, কিন্তু কিছুক্ষণের মধ্যে ইউরিকো মোবাইলের মাধ্যমে কিছু একটা জানতে পেরে সে তার কাজ ছেড়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। ইউরিকো সোজা একটা হাসপাতালে গিয়ে পৌঁছায়, কারণ আজকে ইউরিকোর বাবার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবার কথা ছিল। অথচ আজকে হঠাৎই সেই হাসপাতালের ডাক্তারেরা তাকে বলতে থাকে যে তার বাবার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা এখন সম্ভব নয়। আসলে ইউরিকোর বাবার একটা সমস্যা ছিল, যেটার ব্যাপারে ডাক্তারদেরকে আসলে ইউরিকো কিছুই বলেনি। আর ইউরিকোর জোড়াজুড়িতে একজন ডাক্তার তাকে বলে আপনার বাবার সেই সমস্যার জন্যই এখন আর ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব নয়। হতাশ হয়ে যায় ইউরিকো। এখন সিন শিফট হয়ে চলে আসে ইয়ংয়ের অফিসে। আজকে ইয়ংয়ের অফিসে একটা মহিলা এসেছিল। সেই মহিলাটি আসলে ইয়ংয়ের জন্যই কাজ করত। ইয়ং অবৈধ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করত। এখন সেই মহিলাটির সাথে ইয়ংয়ের লোকজন টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি করছিল। এরপর যখন সেখানে ইয়ং পৌঁছে যায়, তখন সে সরাসরি সেই মহিলাটিকে মারধর করতে শুরু করে দেয়, আর তাকে বলে যে যখন তুমি আমার জন্য কাজ করবে তখন শুধুমাত্র আমার জন্যই কাজ করবে, বুঝলে? আসলে ইয়ং বুঝে গিয়েছিল যে এই মহিলাটি আরও বিভিন্ন জিনিসপত্র তার আড়ালে ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকে, কারণ এই মহিলাটিকে এয়ারপোর্টের ভেতরে আরও বিভিন্ন জিনিসপত্র সহ ইয়ং দেখে ফেলেছিল। এদিকে প্রচণ্ড হতাশ হয়ে ইউরিকো বসেছিল, কারণ তার বাবার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার জন্য তার কাছে খুব বেশি টাকা আর অবশিষ্ট ছিল না। সে চায়নাতে গিয়ে তার বাবার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারত, কিন্তু তার জন্য ইউরিকোর কাছে যথেষ্ট পরিমাণে টাকাও ছিল না। এদিকে আমরা মিস্টার ইয়ংকে দেখতে পাই তার বসের সাথে একটা মিটিং করছে। সেখানে ইয়ংয়ের বস তাকে নতুন আরও একটা কাজ দিতে চায়, আর এবারের কাজটা ছিল মানব পাচার করার কাজ। কিন্তু এবার ইয়ং তার বসের কথায় রাজি হয় না। সে এসব কাজ করতেই চায় না, কারণ অবৈধ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করার জন্য মানুষের কোনো ক্ষতি হয় না, কেউ কষ্ট পায় না। কিন্তু ইয়ংয়ের বস তাকে বলে যে গতবার তুমি যে মানব পাচারের কাজটা করেছিলে সেটা তুমি ঠিকমতো করতে পারোনি, যার জন্য আমার অনেক লস হয়ে গিয়েছিল। এখন সেই লসের ক্ষতিপূরণ হিসেবে তোমাকে আমার আরও একটা কাজ করে দিতেই হবে। কিন্তু ইয়ং তার বসের কোনো কথাই রাজি হয় না, সে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এখন ইয়ংয়ের অবৈধভাবে আমদানি করা বিশাল পণ্য
পণ্যবাহী একটা ট্রাক পুলিশের হাতে ধরা পড়ে যায়। আসলে ইয়ং এর বস নিজেই ইয়ং এর সাথে এই বেইমানিটা করেছিল, যেন ইয়ং আবার তার সাথে কাজ করার জন্য বাধ্য হয়ে যায়। আর এখন আমরা একজন ইন্স্যুরেন্স এজেন্ট সাং হোকে দেখতে পাই। সাং হো তার নিজের জীবন নিয়ে খুবই খুশি ছিল। সে আর তার স্ত্রী চিহি দুজনেই এবারের ভ্যাকেশনে চায়নাতে ঘুরতে যেতে চায়। চিহি ছিল একজন অটিস্টিক, তার 2 পাই ছিল অবশ, আর এবার সে ঘুরতে যাওয়ার ব্যাপারটা নিয়ে খুবই খুশি ছিল। অপরদিকে আমরা ইউরিকোকেও দেখতে পাই, যে কিনা তার বাবার ট্রান্সপ্ল্যান্ট করার খরচের জন্য বিভিন্ন ব্যাংকের কাছে লোন নেওয়ার জন্য ধর্ণা দিয়ে বেড়াচ্ছিল, কিন্তু কোনো ব্যাংকের থেকে সে কোনো প্রকারের সাহায্যই পাচ্ছিল না। সৌভাগ্যবশত একটা ব্যাংকের বাহিরে ইউরিকোর সাথে দেখা হয়ে যায় ইয়াংয়ের, কিন্তু ইউরিকো এবারও ইয়াংকে ইগনোর করতে থাকে। কিন্তু এই সব কিছু দেখে এবার ইয়াং বেশ রেগে যায়। সে তাকে বলে যে দেখো, আমি কিন্তু কোনো পাগল নই, আমি শুধুমাত্র তোমার সামনে আসলেই এমন পাগলামি করতে থাকি। এমনিতে কিন্তু আমি অনেক কনফিডেন্ট একজন লোক, কিন্তু তোমার সামনে আসলেই সব কিছু কেমন জানি ওলট পালট হয়ে যায়। এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলে সেখান থেকে চলে যায় ইয়ং। আর ইয়ং তখনই খবর পায় যে তার আমদানি করা জিনিসপত্রগুলো সব পুলিশের হাতে ধরা পড়ে গেছে। ইয়ং বুঝে যায় যে এই কাজটা কে করেছে, আর তাই সে সোজা তার বসের কাছে গিয়ে তার বসকে প্রচণ্ড মারতে থাকে। ইয়ং এর বস তাকে বলে যে তো আমি কি করতাম, আমার কাজ করানো দিয়ে কথা, আর আমার কাজ করানোর জন্য আমি যে কোনো কিছু করতে পারি। কিন্তু এত সব কিছুর পরেও ইয়াং তার বসের কথায় রাজি হয় না। কিন্তু তখনই তার বস তাকে বলে যে এবারের কাজটা না হয় তুমি ইউরিকোর জন্য করলে, ইউরিকোর বাবাকে বাঁচানোর জন্য অনেক টাকার দরকার, তুমি এই কাজটা করে দিলে আমি তোমাকে সে টাকার ব্যবস্থা করে দেব। ইউরিকোর কথা শুনে এবার এই কাজের জন্য রাজি হয়ে যায় ইয়ং। ইয়ং সবসময়ই জাহাজে করে মানব পাচার করার কাজটা করে থাকে, আর জাহাজের ভেতরে যেন কোনো সমস্যা না হয় তাই সে জাহাজের কাস্টমস, শিপের ক্রু মেম্বারদের সহ সবাইকে টাকা দিয়ে আসে। আর ইয়ং এখন একজন ডাক্তারের কাছে চলে আসে, আর এই ডাক্তারটা ছিল তাদেরই টিমের একজন মেম্বার। আসলে এই ডাক্তারটাই বিভিন্ন লোকজনের শরীর কেটে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করে নেয়। ইয়ং সেই ডাক্তারের কাছে গিয়েও তাকে টাকা দিয়ে আসে। এবার সম্পূর্ণভাবে প্ল্যান করা হয়ে গেলে ইয়াং তার 2 জন সহকারী এবং সেই ডাক্তারটিকে নিয়ে জাহাজের দিকে যেতে থাকে। অপরদিকে সেই ইন্স্যুরেন্স এজেন্ট সাংহো তার স্ত্রীকে সাথে করে নিয়ে সেই জাহাজের দিকে যাচ্ছিল চায়নাতে ছুটি কাটানোর জন্য। এখন আমাদেরকে মিস্টার ইয়ং এর ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয়, যেখানে এর আগেও হিউম্যান ট্রাফিকিং এর কাজটা মিস্টার ইয়ং শুধুমাত্র ইউরিকোর জন্যই করেছিল, কারণ ইউরিকো তার বাবার চিকিৎসার জন্য তার বসের কাছ থেকে অনেকগুলো টাকা ধার করেছিল, আর সেই ধার করা টাকা শোধ করার জন্য ইয়ং এর আগের সেই কাজটা করেছিল। তো এই জাহাজে ইউরিকো এবং তার বাবাও ছিল। আসলে ইয়ং এর বস ইয়ং এর কাজের বিনিময়ে সেই টাকাটা অলরেডি ইউরিকোকে দিয়ে দিয়েছিল। এখানে ইয়ং, ইউরিকো এবং সাংহো তারা সবাই কোনো না কোনো কাজে চায়নার দিকে যাচ্ছিল। এদিকে জাহাজের কেবিনে আসার পরে সাংহোর স্ত্রী চিহি প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ জাহাজের ভেতরের রুমটা চিহির খুবই পছন্দ হয়েছিল। আর রাতের বেলা যখন ডেকের উপরে চিহি চলে আসে তখন সেখানে তার সাথে ইউরিকোর পরিচয় হয়। তারা একে অপরকে বলে দেয় যে তারা কার সাথে এসেছে আর কি জন্যই বা তারা চায়নার দিকে যাচ্ছে, এই সব কিছু। এদিকে ইয়াং এর একজন সহকারী সে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে বলে দেয় যে জাহাজের ভেতরে যেন একদম বেশি মদ্যপান করবে না তুমি, এর আগে তুমি মদ খেয়েছিলে বলে যত সমস্যা হয়েছিল। আর এখন এই জাহাজের ভেতরে ইউরিকোর সাথে মিস্টার ইয়ং এরও দেখা হয়ে যায়। ইউরিকো এখানে মিস্টার ইয়ং এর সাথে খারাপ ব্যবহার করার জন্য তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ইয়ং এখনো ইউরিকোর উপরে অভিমান করেছিল, তাই সে এবার ইউরিকোকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। অপরদিকে নিজেদের ঘরে বসে গল্প করছিল সাংহো এবং চিহি। গল্পে গল্পে সাংহো চিহিকে বলে যে আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি এখানে বসো, আমি আমাদের দুজনের জন্য কিছু একটা কিনে আনছি। এখন সাংহো সেখান থেকে খাবার কেনার জন্য চলে গেলে বাহিরে থাকা ইয়ং এবং তার দলবল সোজা চিহিকে কিডন্যাপ করার জন্য চলে আসে। তারা চিহিকে অজ্ঞান করে নিয়ে সোজা চলে আসে একটা বিশাল ফাঁকা বাথরুমের ভেতরে। আর এই
বাথরুমটাতে তারা সাধারণত মানুষের শরীর কেটে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করে নেয়। সাংহ তার ঘরে ফিরে এসে তার স্ত্রীকে খুঁজে না পেয়ে প্রচণ্ড টেনশনে পড়ে যায়। সে চারিদিকে ছোটাছুটি করে চিহিকে খুঁজতে থাকে। আশেপাশের কোথাও চিহিকে খুঁজে না পেয়ে সোজা ক্যাপ্টেনের কাছে চলে যায় সাংহ। তাকে বলে যে জাহাজের ভেতরে অ্যানাউন্স করে দাও আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু জাহাজের ক্যাপ্টেন তাকে বলে যে আমি এখন কিভাবে অ্যানাউন্স করব, জাহাজের সবাই এখন ঘুমাচ্ছে, এখন অ্যানাউন্স করলে তো সবাই জেগে যাবে। অ্যানাউন্সমেন্ট আগামীকাল সকালে করা হবে, ততক্ষণ তুমি খুঁজে দেখো জাহাজের আনাচে কানাচে। হন্য হয়ে এদিকে ওদিকে খুঁজে বেড়ানোর সময় সাংহর সাথে দেখা হয়ে যায় ইউরিকোর। সে ইউরিকোকে বলে যে তুমি কি হুইল চেয়ারে বসে থাকা কোনো মেয়েকে দেখেছো? ইউরিকোর সাথে যেহেতু কিছুক্ষণ আগেই চিহির দেখা হয়েছিল, তাই সে সাংহকে চিহিকে খুঁজে বের করার জন্য সাহায্য করতে থাকে। অপরদিকে ইয়াং এখন চিহির শরীর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু চিহিকে দেখার পরেই ইয়াং চিহিকে চিনে ফেলে, কারণ 3 বছর আগে যেই লোকটি জাহাজের ডেক থেকে অসুস্থ লোকটিকে ধরে একসাথে নিচে পড়ে গিয়েছিল, চিহি ছিল তারই বোন। কিন্তু ইয়াংয়ের মনে কোনো দয়া মায়া হয় না, বরং সে অপারেশন থিয়েটারের বাহিরে এটা দেখতে চলে আসে যে আশেপাশে কেউ কি তাদের উপরে নজর রাখছে কিনা। আশেপাশে দেখতে গিয়ে ইয়ং খেয়াল করে যে ইউরিকো এবং সাংহ দুজনে মিলে চিহিকে খুঁজে বেড়াচ্ছে। এদেরকে দেখে ইয়ং অনেক সতর্ক হয়ে যায়। কিন্তু অপরদিকে চিহির অঙ্গ প্রত্যঙ্গ বের করার জন্য ডাক্তারেরা যখন অপারেশন শুরু করে দিয়েছিল, কিন্তু ঠিক অপারেশনের আগ মুহূর্তে আবার চিহির জ্ঞান ফিরে আসে আর সে চিৎকার করতে থাকে বাঁচার জন্য। আর চিৎকারের শব্দ সাংহ এবং ইউরিকোর কান অবধি পৌঁছে যায়। তারা দুজনেই সেই চিৎকারের শব্দকে ফলো করে চিহিকে খুঁজতে থাকে, কিন্তু তাদের আটকানোর জন্য পথিমধ্যে ইয়াং তাদের সাথে ইচ্ছা করে ধাক্কা লেগে যায়। তারা দুজনেই জলদি সেখান থেকে যেতে চাইলেও ইয়াং তাদেরকে আটকে দিয়ে ইউরিকোকে বলে যে তোমার তো কোনো বয়ফ্রেন্ড ছিল না, তাহলে এই ছেলেটাকে? ইউরিকো তাকে বলে যে দেখো এমন কিছু নয়। আর তখনই সাংহ তাকে বলে যে আপনি কি কোনো হুইল চেয়ারে বসে থাকা মেয়েকে দেখেছেন? ইয়ং সরাসরি বলে যে না, এমন কোনো মেয়েকে আমি দেখিনি, তবে আমি একটা বেঈমান মেয়েকে দেখেছি। আসলে ইয়ং এখানে ইউরিকোকে খোঁচা দিচ্ছিল আর তাদের সময় নষ্ট করছিল। কিন্তু ততক্ষণে সাংহ এবং ইউরিকো দুজনেই বুঝে গিয়েছিল যে বাথরুম থেকেই চিৎকারের আওয়াজটা আসছে। আর তাই তারা দুজন সেই বাথরুমের দিকে গেলেও তারা দেখতে পায় সেই বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়া। এদিকে বাথরুমের ভেতরে থাকা ইয়ংয়ের লোকজন বুঝে যায় যে বাহিরে কোনো একটা ঝামেলা হয়েছে, আর তাই তারা জলদি সেখান থেকে চিহিকে সরিয়ে ফেলে। অপরদিকে বাহিরে থাকা সাংহ এবং ইউরিকোকে আটকানোর অনেক চেষ্টা করে ইয়ং তাদেরকে বলে যে চিৎকারের আওয়াজ আসলে লাগেজ রুমের ওদিক থেকে আসছে, কিন্তু সাংহ তার কোনো কথাই শুনতে রাজি হয় না। কিন্তু তখনই সেই বাথরুমের দরজা খুলে ইয়াংয়ের একজন লোক ভেজা গায়ে বাহিরে বেরিয়ে আসে। সাংহ তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? সেই লোকটি সাংহকে জিজ্ঞাসা করে কি করছি মানে? আমি ভেতরে গোসল করছিলাম। সাংহ তাকে বলে যে তুমি কি ভেতরে কোনো হুইল চেয়ারে থাকা মেয়েকে দেখেছো? লোকটি বলে আরে ভাই, এটা একটা মেন্স বাথরুম, এখানে মেয়ে আসবে কোথা থেকে? কিন্তু সাংহ তবুও বাথরুমের ভেতরটা দেখার জন্য বাথরুমের ভেতরে চলে যায়, কিন্তু আশেপাশে সে কাউকেই খুঁজে পায় না, কারণ ইয়ংয়ের লোকজন ততক্ষণে চিহিকে সহ তারা নিজেরাও খুব ভালোভাবে লুকিয়ে পড়েছিল। এখন সাংহ লাগেজ রুমের ভেতরটা দেখার জন্য যেতে চায়, কিন্তু এবার জাহাজের স্টাফেরাও তার সাথে আর কোঅপারেট করতে চায় না। সাংহ তাদের উপরে প্রচুর রেগে যায়, কিন্তু জাহাজের স্টাফেরা এখন আর তাকে সাহায্য করতে নারাজ। অপরদিকে ইউরিকোর বাবার শরীরের অবস্থা একটু খারাপ হয়ে যায়, আর তখনই ইউরিকোর কাছে একটা কল আসে আর তাকে এই ঘটনাটা জানানো হয়। আর তখনই ইউরিকো সাংহকে ছেড়ে তার বাবার কাছে চলে যায়, কিন্তু এখনও সাংহর মনে হতে থাকে যে বাথরুমের ভেতরে নিশ্চয়ই কিছু একটা সমস্যা ছিল, আর তাই সে আবার বাথরুমের দিকে যেতে থাকে। কিন্তু তখনই ইয়াংয়ের একজন লোক সাংহর মাথায় আঘাত করে তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে। অপরদিকে এতক্ষণে বাথরুমের ভেতরে বেচারি চিহির অপারেশন করা শেষ হয়ে গেছে, আর ইয়াংয়ের লোকজন চিহির বডি এখন একটা ব্যাগের ভেতরে তুলতে থাকে। এদিকে পরদিন সকালে নিজের রুমের ভেতরে সাংহর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর থেকে সাংহ আশেপাশের সব লোকজনের কাছে তার স্ত্রীর
ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু সে কোনোভাবে তার অসহায় পঙ্গু স্ত্রীকে খুঁজেই পাচ্ছিল না। এতক্ষণে তারা চায়নাতেও পৌঁছে গিয়েছিল, আর চায়নাতে পৌঁছানোর পরে সাংহোর সাথে আবার ইউরিকোর দেখা হয়ে যায়। সাংহো ইউরিকোর কাছে অনুরোধ করে যেন সে তার সাথে পুলিশ স্টেশনে গিয়ে সাক্ষী দেয়, কারণ এই ঘটনার একজন চাক্ষুষ পরিদর্শনকারী ছিল ইউরিকো। কিন্তু ইউরিকোর বাবার অপারেশন করার জন্য আর খুব বেশি সময় অবশিষ্ট ছিল না, তাই এখন ইউরিকো আর সাংহোকে সাহায্য করতে পারে না, তাই সে সেখান থেকে চলে যায়। আর অসহায় স্ত্রীকে ঘুরতে নিয়ে আসার সময় হারিয়ে ফেলার কষ্টে সেখানে প্রচণ্ড রকমের কান্না করতে থাকে সাংহো। এতক্ষণে জাহাজের ভেতরে থাকা সবাই জাহাজের পোর্টের কাস্টমসের সামনে চলে এসেছিল। এতক্ষণে ইয়ং এর দল তাদের কাছে থাকা সকল অঙ্গ প্রত্যঙ্গের ব্যাগটা একটা মহিলার কাছে হ্যান্ড ওভার করে দেয়, আর তারা একটা লকার খুলে সেখান থেকে একটা চাবি বের করে নেয়, যেটা ছিল একটা গাড়ির ডিক্কির চাবি। তাদের কাছে এক ব্যাগ ভর্তি টাকাও ছিল। তারা সেই মহিলাটিকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাস্টমস থেকে বেরিয়ে চলে আসে একজন অফিসারকে সেই টাকার ব্যাগটা দেবার জন্য, আর এখন তারা সেই টাকার ব্যাগটা একটা গাড়ির ডিকিতে রেখে দেয়। অপরদিকে এতক্ষণে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সেই মহিলাটি কাস্টমস অফিসারের সামনে পৌঁছে গিয়েছিল। কাস্টমস অফিসার চাইলে তাকে ধরতে পারত, কিন্তু ততক্ষণে কাস্টমস অফিসারের কাছে খবর পৌঁছে গিয়েছিল যে টাকা তারা হাত অবধি পেয়ে গেছে, আর তাই সেই কাস্টমস অফিসারটি মহিলাটিকে চেকই করে না। আর এভাবে কাস্টমসকে হাত করে তারা সবাই সাকসেসফুলি এবারের কাজটা করে ফেলে। অপরদিকে সাংহো পুলিশ স্টেশনে গিয়ে তার স্ত্রীর হারিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে কমপ্লেন করে, কিন্তু পুলিশ যখন এই ঘটনার ইনভেস্টিগেশন করে তখন পুলিশ জানতে পারে যে এই জাহাজের সকল রেকর্ডে শুধুমাত্র সাংহোর নামই ছিল, তার সাথে অন্য কোনো যাত্রী থাকার কোনো প্রমাণই ছিল না। এই সব কিছু দেখে সাংহোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অপরদিকে আমাদের আরো 3 বছর আগের ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে ইয়েং এর সেই বন্ধু যে কিনা আহত লোকটিকে ধরে জাহাজ থেকে ঝাঁপ দিয়েছিল শুধুমাত্র ইয়েং আর তার দলকে বাঁচানোর জন্য। চিহি ছিল তারই আপন ছোট বোন। এমনকি ইয়াং তার বন্ধুর মৃত্যুর অনুষ্ঠানে গিয়ে নিজেই এই পুরো মিশনের টাকা চিহির হাতে তুলে দিয়েছিল। আর এখন ঘটনা আবার বর্তমানে চলে আসে, যেখানে ইয়ং একটা ট্যাক্সিতে চড়েছিল আর তাকে নেবার জন্য তাদেরই দলের একজন লোক এসেছিল। এখানে ইয়ং এর সাথে থাকা সেই লোকটির কাছে একটা ফোন কল আসে, আর তাকে বলা হয় যে ইয়াংকে মেরে ফেলতে হবে। সেই লোকটির কথাবার্তা চালচলন দেখে এতক্ষণে ইয়ং এর সন্দেহ হয়ে গিয়েছিল। ইয়াং এর সাথে থাকা ডাক্তার চায়নাতে থাকা তার এক গার্লফ্রেন্ডের কাছে চলে গিয়েছিল, আর এখনই ইয়াং এর ড্রাইভার ইয়াংকে নিয়ে একটা ভুল রাস্তার দিকে যেতে থাকে। এটা দেখে ইয়াং তাকে জিজ্ঞাসা করে যে আমরা কোন দিকে যাচ্ছি, কিন্তু সেই লোকটি ইয়াংকে কিছুই বলে না। আর পরিস্থিতি বিপজ্জনক দেখে ইয়াং সেই লোকটিকে মারতে শুরু করে দেয়, আর মারতে মারতে সেই লোকটিকে গাড়ি থেকে ফেলে দিয়ে ইয়াং নিজেই এসে গাড়ি চালিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু এতক্ষণে ইয়াং এর পেছনে অনেকগুলো গুন্ডা পড়ে গিয়েছিল, কিন্তু যেভাবেই হোক ইয়াং সেই গুন্ডাগুলো থেকে নিজেকে কোনো রকম ভাবে বাঁচিয়ে নিয়ে চলে আসে। আর এখন ইয়াং এর সাথে থাকা বাকি 2 জন সঙ্গী, যাদের মধ্যে একজন ছিল অনেক নিরীহ আর আরেকজনের নাম ছিল ইউন, তারা দুজনেই একটা নদীর পাশে দাঁড়িয়েছিল। তো ইউন এখানে সেই নিরীহ ছেলেটিকে জাহাজের টিকিট কিনে আনতে বলে। সেই ছেলেটি জাহাজের টিকিট কিনে এনে ইউনের সামনে তাকে বলে যে আমি শুধুমাত্র একটাই টিকিট পেয়েছি। এই কথা শুনে ইউন তাকে বলে যে একটাই যথেষ্ট। এটি বলে ইউন সেই নিরীহ ছেলেটিকে মার্ডার করে সেই নদীতেই তার লাশ ভেসে দেয়। আর এখন আমরা আবার ডাক্তারকে দেখতে পাই তার গার্লফ্রেন্ডের সাথে, কিন্তু তারা দুজন যখন ব্যস্ত ছিল তখন সে লাশ ব্যাগের ভেতর থেকে চিহি বেরিয়ে আসে। আসলে চিহি সৌভাগ্যবশত তখনও জীবিত ছিল। সে কোনো রকমে একটা কল করতে চাইতো সাহায্য নেবার জন্য। সে প্রায় কল করেই ফেলেছিল, কিন্তু তখনই ডাক্তার তাকে ধরে ফেলে। আর ডাক্তার চিহিকে বলে যে তোমার কপাল ভালো, কারণ ইয়াং খারাপ কাজ করলেও তার মন অনেক ভালো, আর সে এই কাজটা করতেও চাইতো না। আসলে ইয়াং ডাক্তারের সাথে মিলে চিহিকে বাঁচানোরই একটা প্ল্যান করেছিল। তারা আসলে চিহিকে নিয়ে মারা যাবার একটা নাটক সাজিয়েছিল। বাস্তবে তারা চিহিকে এখন বাঁচাতে চায়, কিন্তু কিছুক্ষণ আগে ইয়াং এর গ্রুপের সবচেয়ে নিরীহ ছেলেটাকে ইউন নামের যে ছেলেটি মার্ডার করেছিল, সেই ছেলেটিকে ইয়াং এর বস একটা কাজ দিয়েছিল যে যদি ইয়াং তার কাজে কোনো ভুল বা দখলদারি করে তাহলে যেন ইউন ইয়াং এর পুরো টিমকেই মেরে ফেলে। আর ইয়াং এর এমন ভালো মানুষই দেখে এখন ইয়াং এর পুরো টিম
ভিকটিমকে মেরে ফেলার কাজটা করছিল ইউন। আর তাই পরবর্তী শিকার হিসেবে ডাক্তারকে মেরে ফেলার জন্য ইউন সোজা চলে আসে ডাক্তারের বাড়িতে। ডাক্তারের বাড়িতে ঢুকেই সর্বপ্রথম ডাক্তারের গার্লফ্রেন্ডকে মেরে ফেলে ইউন। আর এরপর সেখানে ডাক্তারের সাথে তুমুল একটা মারামারি হয়, কিন্তু ডাক্তারের সাথে মারামারির দরুন সেখানে ডাক্তারকে মেরে ফেলে ইউন। আর এরপর ইউন চিহিকে সেখান থেকে ধরে নিয়ে চলে আসে একটা বিশাল হসপিটালে। এখানেই মূলত এইসব অর্গানস কেনা বেচা করা হয়ে থাকে। আর এখন হসপিটালে জাহাজ থেকে খালাস করে নিয়ে আসা সেই ফেক অর্গানসগুলো নিয়ে ইয়ং চলে আসে হাসপাতালে। ইয়াং এর প্ল্যান ছিল যে এই হাসপাতালে এসে এই সব কিছু কাজ কে করায় তাকেই সে মেরে ফেলবে আগে। কিন্তু এই হাসপাতালে আসার পরপরই ইয়াং সেখানে একটা অপারেশন থিয়েটারে চিহিকে দেখতে পায়। এতক্ষণে চিহিকে সত্যি সত্যি মেরে ফেলা হয়েছিল আর তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেওয়া হয়েছিল। এই সব কিছু দেখে যেন আকাশ থেকে পড়ে যায় ইয়ং। আর তখনই তার পেছনে চলে আসে সাংহ। ইয়াং আসলে সাংহকে একটা কাগজে লিখে দিয়েছিল যে চিহি এখনো জীবিত আছে। এমনকি সে সাংহকে ডাক্তারের বাড়ির ঠিকানাও লিখে দিয়েছিল যেন সে চিহিকে সেখান থেকে উদ্ধার করতে পারে। কিন্তু এই পুরো গল্পের মেইন ভিলেনই ছিল সাংহ। সে নিজেই মূলত তার স্ত্রীর অর্গানসগুলো বিক্রি করতে চাইতো। সেই ছিল মূলত ইয়াং এর বসেরও একজন বস। এমনকি তারা ইউরিকোর বাবাকেও প্ল্যান করে চায়নাতে আনিয়েছিল। আসলে ইউরিকোর বাবা ট্রান্সপ্ল্যান্ট কখনো সম্ভবই ছিল না। এই সব কিছু বলে তারা আসলে ইয়াংকে রাজি করিয়েছিল এই কাজের জন্য। এমনকি চায়না আসার পরে তারা ইউরিকোর বাবা ট্রান্সপ্ল্যান্ট তো করেইনি, বরং ইউরিকোর বাবার শরীরের বিভিন্ন অর্গানসও কেটে বিক্রি করে দিয়েছে। এই সব কিছু শুনে প্রচণ্ড রেগে যায় ইয়ং। আর এখন সে সাংহকে মারার জন্য ধরে ফেলে, কিন্তু তখনই সেখানে এসে ইয়ংকে চাকু মেরে দেয় ইউন। এরপর ইউনের সাথে প্রচণ্ড মারামারি হয় ইয়াং এর, কিন্তু মারামারির এক পর্যায়ে ইউনের চোখে একটা চাকু ঢুকিয়ে দেয় ইয়েং। আর এতক্ষণে তাদের এখানে মারামারি করতে রেখে গিয়ে সেখান থেকে চলে গিয়েছিল সাংহ। কিন্তু ইউনকে মেরে ইয়াং জলদি পালিয়ে যেতে থাকা সাংহর গাড়ির উপরে হামলা করে। আর এই হামলার দরুন সাংহর গাড়ির দুর্ঘটনা ঘটে যায় আর সাংহ সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। পিছু পিছু একটা বাজারের ভেতরে তাকে ধরার চেষ্টা করতে থাকে ইয়ং। এক পর্যায়ে ইয়ং সাংহকে ধরে ফেলে আর তাকে প্রচন্ড মারতে থাকে। মারতে মারতে ইয়ং সাংহকে জিজ্ঞাসা করে যে তুমি কেন এইসব কিছু করছো। সাংহ তাকে বলে যে টাকার জন্য। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, আমি ব্যাস টাকা চাই। কিন্তু ততক্ষণে সেখানে পুলিশ এসে পৌঁছে গিয়েছিল। পুলিশ ইয়াংকে মারামারি থেকে সরিয়ে নেয়। কিন্তু অপরদিকে আমাদেরকে দেখানো হয় যে এতক্ষণে ইউরিকোর বাবা মারা গিয়েছিল আর ইউরিকো তার বাবার এমন মৃত্যুর শোক সহ্য করতে না পেরে সে নিজেও আত্মহত্যা করে ফেলে। আর এই খবরটা আবার সাংহ জানতো আর তাই সে এই খবরটা ইয়ংকে বলে দেয়। ইয়ং ইউরিকোর মৃত্যুর খবর শুনে প্রচণ্ড রেগে যায়। সে পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে সাংহকে বেশ কয়েকটা গুলি করে দেয়। আর এরপরের সিনে আমাদের নিউজে দেখানো হয় যেখানে এই সম্পূর্ণ হিউম্যান ট্রাফিক পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। ইয়ং এর বস সহ তার বিভিন্ন সহকারীদেরকেও পুলিশেরা ধরে ফেলেছিল। আসলে সাংহ একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করার কারণে তার কাছে বিভিন্ন লোকজনের শরীরের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকতো। যদি কারো রেয়ার ব্লাড গ্রুপের কোনো অর্গানস দরকার পড়তো তাহলে সাংহ ইনফরমেশন লিস্ট খুঁজে বের করে একজন ভুক্তভোগী শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ আরেকজন ধনাঢ্য ব্যক্তির কাছে বিক্রি করে দিত। এর ফলে সে একজনের থেকেই একবারেই অনেক টাকা কামাতে পারত। আর এমনই একটা রেয়ার কেস ছিল চিহির সাথে। চিহির রক্তের গ্রুপের সাথে মিলিয়ে কয়েকটা অর্গানস দরকার ছিল। তাই সাংহ যখন চিহির সাথে দেখা করতে যায় তখন চিহি ছিল হুইল চেয়ারে বসা, কারণ সাংহ নিজে থেকে প্ল্যান করে চিহির দুর্ঘটনা ঘটিয়েছিল। এরপর সে চিহির সাথে প্রেমের নাটক করে এবং তারপরে সে তাকে বিয়েও করে নেয়। আর তারপরের ঘটনা অনুযায়ী চিহিকে জাহাজের ভেতরে নিয়ে আসে সে, আর সে জাহাজের ভেতরে স্ত্রীকে খোঁজার এই মিথ্যা নাটকটা করে শুধুমাত্র নিজেকে সেফ রাখার জন্য, যাতে কেউ তার উপরে অভিযোগ করতে না পারে। এমনকি সে চায়নাতে এসে পুলিশের কাছে যে রিপোর্টটা করেছিল তার আগে সে নিজে নিজে জাহাজের বিভিন্ন ডকুমেন্টস থেকে তার স্ত্রীর সব ডাটা মুছে দিয়েছিল, কিন্তু পুলিশ তাদের এই সব কিছু ধরে ফেলে।
ফেলে আর তাদের এই সম্পূর্ণ হিউম্যান ট্রাফিক নেট ধ্বংস করে ফেলে পুলিশ। এরপর এই সিনেমার লাস্ট ক্রেডিট সিনে আমাদেরকে দেখানো হয় যে ইন্স্যুরেন্স কোম্পানিতে সাংহোর সাথে যে মেয়েটি কাজ করত সেই মেয়েটি বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে একজন বিশাল ধনাঢ্য ব্যক্তির কাছে হস্তান্তর করে দেয়। আসলে এটাই ছিল সেই ব্যক্তি যে এই সম্পূর্ণ মানব পাচারকারীদের শীর্ষ নেতা, অথচ পুলিশ এত বছরেও তার কাছে অবধি পৌঁছাতে পারেনি। আর এখন এই লোকটির সামনে আমরা আরও একজন লোককে দেখতে পাই যার একটা পা নষ্ট হয়ে গিয়েছিল, আর এই লোকটা আর কেউ নয়, সে ছিল সাংহো। সাংহো এখনো জীবিতই ছিল। তো গল্পটা এখানে শেষ হয়ে যায়। ইয়াং এখানে অনেক চেষ্টা করেছিল এই সম্পূর্ণ মানব পাচারকারীদের চক্রটাকে ধ্বংস করে ফেলার জন্য, কিন্তু এই গল্পটা আমাদের এটাই দেখিয়ে যায় যে ঘটনা যেটাই হোক না কেন, ছোট ছোট দু একটা চুনোপুটি ধরা পড়ে আর সেই সব বড় বড় ঘটনাগুলো শান্ত হয়ে যায়। কিন্তু বড় বড় রাঘব বোয়ালরা পর্দার আড়ালে নিজেরা ইনটেক থেকেই পরবর্তী সব কাজের কলকাঠি নাড়তে থাকে। টাকার কাছে যখন দুনিয়ার সব কিছু বিক্রি হয়ে যায় তখন এই ব্যাপারগুলো আসলেই স্বাভাবিক ব্যাপার। তো কেমন লাগলো আজকের গল্প আপনাদের কমেন্টে জানাবেন সেটা। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।